সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাবেশ কম্বিনেশন। এটা দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের একটি ক্লাস হয়েছে। তো আজকে আমরা এর আগে আমাদের অঙ্ক হয়েছে খুব সম্ভবত 21 পর্যন্ত, আজকে 22 নাম্বার থেকে অঙ্ক। এটা হচ্ছে টাইপ 5 এর, আগে 21 পর্যন্ত হয়েছে টাইপ 5 এরই, বাকি কিছু আমরা অঙ্ক দেখব। খেয়াল করেন কি বলছে। 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ওই কমিটি গঠন করা যেতে পারে? 38তম বিসিএস। খেয়াল করেন, যখন বলবে কমিটি, আমরা প্রথম ক্লাসে শিখেছি যে কমিটি বললে হচ্ছে কি হবে, সমাবেশ হবে। তারপর হচ্ছে আরেকটা শব্দ ছিল যে বাছাই টাইপের যদি কিছু থাকে, বাছাই বললে সমাবেশ। এখানে কমিটি আছে, তার মানে আমরা একটা থেকে বুঝে গেছি। ঠিক আছে, তাহলে কি বলছে? 4 জন মহিলা আর 6 জন পুরুষ থেকে 4 সদস্য বিশিষ্ট। দেখেন, সদস্য 4 জন। এর মধ্যে বলছে একজন পুরুষ সবসময় ফিক্সড থাকবে। একজন পুরুষ কি থাকবে? সব সময় ফিক্সড থাকবে। তার মানে খেয়াল করেন আপনি, এই যে 6 জন পুরুষ থেকে একজন পুরুষ প্রথমে আপনি বাদ দিয়ে ফেলেন, তাহলে থাকে কজন? 5 জন পুরুষ থাকে। 5 জন পুরুষ থাকে, তাই না? 5 জন পুরুষ থাকে, 5 জন পুরুষ। আচ্ছা, এই একজন কমিটিতে ঢুকে গেছে, কমিটিতে একজন ঢুকে গেছে, তাই না? তার মানে কমিটি আর লাগবে কয়জন? আর লাগবে হচ্ছে আমার 3 জন। মোট তো 4 জনের, তাই না? মোট 4 জনের কমিটি না? তাহলে একজন অলরেডি পুরুষ ঢুকে গেছে, আর লাগবে 3 জন। এখন এর মধ্যে 5 জন পুরুষ আছে আর 4 জন মহিলা আছে। 4 জন মহিলা আছে, তাই না? মহিলা আছে এই 9 জন। এই কি 9 জন, তাই না? আচ্ছা, এই 9 জন থেকে খেয়াল করেন, এই 9 জন থেকে আমার কয়জন নিতে হবে বলেন তো? 9 জন থেকে কয়জন নিতে হবে? একজন পুরুষ নিয়ে ফেলছি, মানে কমিটির সদস্য একজন কমে গেছে, আর লাগবে হচ্ছে 3 জন। তার মানে এই 9 জন থেকে আমার নিতে হবে 3 জন। তার মানে বিন্যাস সমাবেশটা হবে 9C9C3, 9C3। ওকে, 9C3, কারণ একজন নিয়ে গেছি। এখন এই 9C3 কে যদি আপনি ভাঙেন, তাহলে এটা হচ্ছে কি 9 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল ভাই হচ্ছে 9 - 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এই যে 3 ফ্যাক্টোরিয়াল। এখন যারা মাঝখান থেকে আছে ক্লাস দেখবেন, সে কিন্তু কিছুই বুঝবেন না যে সি কি, ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙতেছি। এই জন্যই বলি যে সিরিয়ালে ক্লাস করে আসবেন। ওকে, আচ্ছা, এখন দেখেন, এই যে আমরা কিন্তু এইগুলো টেকনিকগুলো দেখিয়েছি। এই যে 9 ফ্যাক্টোরিয়ালকে আমি কত পর্যন্ত মানে নিব, এর জন্য এটা দিকে তাকান। এই যে দেখেন, 9 থেকে যদি 3 চলে যায়, মানে 9 থেকে 3 চলে 6 থাকে, তাহলে নিচে 6 ফ্যাক্টোরিয়াল থাকবে। তার মানে এটাকে আমি 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ভাঙি। দেখেন, 8 এক করে কমবে, তারপরে 9 8 7, তারপরে এই যে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? এক করে কমবে। তারপর দেখেন এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে ফেলি, তাহলে 3 2 1। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা কাটা চলে যায়। তারপর 3 দিয়ে যদি আমি এই 9কে দেই 3 হয়, 2 দিয়ে যদি 8কে দেই 4 হয়, 4 হয়। এখন দেখেন আমার আর কি আছে? এই যে 3 4 12, 7 12 84, 7 12 84, 7 12 84, 7 12 84। ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার কিনা? 7 12 84। কমিটিতে নাহিদা খন্দ, কমিটিতে একজন নির্দিষ্ট, কমিটিতে অন্তত একজন। দুটার মধ্যে পার্থক্য বুঝবো কিভাবে? গুড, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। কমিটিতে একজন নির্দিষ্ট বললে এক টাইপের হবে, একজন, কমপক্ষে একজন। এই টাইপের বললে আমরা সামনে এই টাইপের অঙ্ক রেখেছি। কমপক্ষে একজন, অন্তত একজন বললে কিভাবে হবে? এই টাইপের প্রশ্ন আমরা সামনে রেখেছি, দেখবেন। ঠিক আছে, সামনে এই টাইপের অঙ্ক রেখেছি, হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 86 বা 84 বা 84। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করুন। এইটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করুন। আমরা এরপরে অঙ্কে চলে যাচ্ছি। 24 নাম্বারটা, এটাও ব্যাংকে আসা একটি প্রশ্ন। কি বলছে? যে 15 জন শিক্ষার্থীর একটি দল থেকে কত উপায়ে 11 জনের একটি দল গঠন করা যায় যেন বলের মালিক সর্বদা অন্তর্ভুক্ত থাকে? মজার একটা অঙ্ক, তাই না? যেন বলের মালিক, আমরা ছোটবেলা যে বল খেলতাম, হ্যাঁ, মনে করেন যে যার একটা ব্যাট আছে আর একটা বল আছে, সে খেলা পারুক বা না পারুক, তাকে নিতেই হবে। আর পক্ষান্তরে দেখা গেছে অনেক ভালো খেলা পরে, তারাও বাদ দিতে হয়েছে, তার বল ব্যাট নাই, টিমে সদস্য বেশি হয়ে গেছে। আমরা এমনও হয়েছে যে 11 জন করে খেলতে হয়, তাই না, ফুটবল। তো দেখা গেছে কি, মানে লোক বেশি হয়ে যায়, 15 জন করে নিয়ে নিছি, সমস্যা নেই, লোক বেশি হোক। হ্যাঁ, এরকম ভাবে আমরা খেলেছি, তাই না? তো এখানে এটা মজার একটা স্মৃতি যে বলের মালিককে নিতেই হবে। আচ্ছা, তার মানে 15 জনের মধ্য থেকে আমার নিতে হবে হচ্ছে 11 জন। 11 জন। আচ্ছা, 15 জন থেকে খেয়াল করেন, আমি যদি বলের মালিককে আলাদা করে দিই, তাকে নিতে হবে, সে আমাদের সমাবেশের যে অঙ্কে অংশগ্রহণই করবে না, সে নিতেই হবে।
তার মানে খেয়াল করেন জব এই যে প্রথমে যে 15 জন, 15 জন থেকে বলের মালিককে মাইনাস করে দেন, থাকে কয়জন? 14 জন, 14 জন। আচ্ছা তাহলে একজন সে তাকে নিয়ে ফেলছি, তাহলে আর সদস্য নিতে হবে কয়জন? একজন নিয়ে ফেলছি, তার সদস্য নিতে হবে হচ্ছে 10 জন, তাহলে এই তো মোট 11 জন, তাই না? আর সদস্য নিতে হবে কয়জন? 10 জন, একজন নিয়ে ফেলছি, তার মানে এই 14 জন থেকে কিন্তু 10 জন নিতে হবে, তার মানে এটা কি হবে যে 14C10, 14C10, তাই না? বিষয়টা এইটা। আচ্ছা এখন 14C10কে যদি আপনি ফ্যাক্টোরিয়াল করেন, খেয়াল করেন একটা জিনিস, তার মানে উপরে কত হচ্ছে? 14 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 14 - 10 ফ্যাক্টোরিয়াল গুণন 10 ফ্যাক্টোরিয়াল, রাইট? আচ্ছা এখন দেখেন তো আপনি এই যে ফ্যাক্টোরিয়াল 14কে কত পর্যন্ত আপনি ভাঙবেন? এখানে দেখেন এইটাকে যদি আমি 14 - 10, তার মানে এটা 4 ফ্যাক্টোরিয়াল হয়, আর এখানে 10 ফ্যাক্টোরিয়াল, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল বড় আছে, তার মানে এটা পর্যন্ত আমি নিব। তার মানে দেখেন 14, 13, 12, 11, তারপর হচ্ছে 10, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। আর এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালকে আমি চাইলে এখন ভেঙে ফেলতে পারি, ভেঙে ফেললাম একসাথে, তার মানে এই যে এতটুকু পর্যন্ত আর সেটা, আর এই 10 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে দেখেন এইটা কাটা চলে যায়, তাই না? এখন দেখেন আমি যদি কাটাকাটি করি, এই 4 দিয়ে যদি আপনি এটাকে কাটেন তাহলে 3 হয়, তারপরে যদি আপনি এই যে 2 দিয়ে যদি আপনি এটাকে কাটেন তাহলে 7 হয়, তারপরে এই 3 দিয়ে কাটলে চলে যায়, তাই না? তাহলে দেখেন তা রইল কত? দেখেন রইল হচ্ছে আপনি এই যে যদি আমরা গুণ করি, এই যে এই দুটা গুণ করেন, 7, 13, 91, 7, 13, 91, 91কে যদি আপনি দেখেন, একটা টুইস্ট হচ্ছে গুণ করা একটা স্মার্টনেস বা স্মার্ট ক্যালকুলেশন। 91কে যদি আপনি 11 দিয়ে গুণ করেন, কিভাবে চিন্তা করবেন, মানে ইন শর্ট বা ব্রেইনে, 91কে যদি আপনি খেয়াল করেন, 91কে যদি আপনি 10 দিয়ে গুণ করতেন তাহলে কত হইতো? এটা 910। আচ্ছা তার মানে 91কে 11 দিয়ে গুণ করা মানে কি আরেকটা 91 নিতে হবে। আচ্ছা এর সাথে 91 নিলে দেখেন, এর সাথে 90 নিলে 1000, 91 নিলে 1001 হয়, এর সাথে যদি আপনি 91 নেন, তার মানে এই যে দেখেন 1001, 1001, উত্তর হচ্ছে 1001। বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে 1001 হবে, উত্তর 1001 হবে। আচ্ছা তাসনিয়া কানম বলছে 14C10 মানে কি? এটা তো আপনি বুঝবেন না, আপনি মাঝখান থেকে আসছেন না, আপনি বুঝবেন, আপনার তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসতে হবে। হুম, আপনাকে মনে করেন যে একটা বাচ্চা আমি নিয়ে আপনার মাঝখানে ধরলাম, এটা কার বাচ্চা আপনি বলতে পারবেন? তার বাবা মা চিনেন না, তার কিছু চিনেন না, আপনি কি বলতে পারবেন? এটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে রে ভাই, ব্যাকগ্রাউন্ড না জানলে বি স্মার্ট। যে ক্লাসের মাঝখানে আসছি ডেফিনেটলি আমি এটা বুঝবো না এটা কোথা থেকে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড তো স্যার অবশ্যই আলোচনা করেছে। এখন ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে কি মানে কি করতে হবে? আপনার প্রশ্ন তো দিতে হলে আমার গত 3 ক্লাসের আগে যেতে হবে। বি স্মার্ট আপু। আমি প্রত্যেককে বলছি যারা নতুন ভর্তি হচ্ছেন, আপনার এই বেচটা সম্পূর্ণ ফ্রি আপনি পাচ্ছেন। এই বেচে লাইভ ক্লাস করার কোনো তাড়াহুড়া নাই, ঠিক আছে? আপনি এই যে আজকে আমাদের কি এই যে 46 নাম্বার ক্লাস, আপনি 1 থেকে 46 পর্যন্ত আগে দেখে শেষ করেন। এই বেসে আপনি রেকর্ড ক্লাসগুলো দেখেন, দেখে তারপরে লাইভ ক্লাস আপনার দরকার, আপনি লাইভ ক্লাস তো পাচ্ছেন, পরের বেচে সম্পূর্ণ পাচ্ছেন। আবার এখন বলতে পারেন স্যার দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে এতদিন করেছিলেন এই বেচে শুরুতে ভর্তি হইতেন, এটা তো আপনি দেরি করেছেন, তাই না? খেয়াল করেন, খুব মনোযোগ, তারপর অঙ্কতে যাচ্ছি আমরা। 25 নাম্বার কি বলছে? 5 জন পুরুষ, 6 জন মহিলা ও 8 জন শিশুর একটি গ্রুপ আছে, সেখান থেকে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু নির্বাচন করা হবে একটি খেলার জন্য। কত উপায়ে বাছাই করা যেতে পারে? কত উপায়ে বাছাই করা যেতে পারে, এটাও ব্যাংকে আসছে, খেয়াল করেন। তার মানে এটা খুবই সহজ। দেখেন 5 জন পুরুষ থেকে, 5 জন পুরুষ থেকে একজন নিব, তার মানে 5C1। এরপর 6 জন থেকে, 6 জন মহিলা থেকে একজন নিব, 6C1। তারপর 8 জন থেকে একজন নিব, তারপর হচ্ছে এটা, এরপর তিনোটা গুণ করে দিবেন, তিনোটা গুণ করে দিবেন, ভেরি সিম্পল, তিনোটা গুণ করে দিলেই কিন্তু খেলা শেষ। বুঝতে পেরেছেন? তাহলে এটা এটা কত হবে? এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে
এটা আপনারা যারা জানেন অলরেডি হয়তো জানবেন। এই যে এইটাকে আমি একটা করে দেখাই দিচ্ছি যে আসলে যখন এখানে 5C1 6C1 8C1 হয়, এই যে ভ্যালুগুলো উপরে যেটা থাকে সেটাই হয়ে ভ্যালু। খেয়াল করেন আমি একটা দেখাই দিচ্ছি, এই যে এটাকে 5 - 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কত 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। তা এখন দেখেন এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি এই যে এই পর্যন্ত বর্ধিত করি যে 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এই ডেটা কিন্তু কাটা চলে যাচ্ছে। আমরা আলটিমেট খেয়াল করেন তো এই যে 5C1 এর ভ্যালুটা কত 5, তার মানে এইভাবে এটার ভ্যালু আসবে কত 6, এটার ভ্যালু আসবে কত 8, ঠিক না? তার মানে এইটা আমরা অলরেডি এইভাবে এটা গুণটা করতে পারি। এখন দেখেন এই যে 530 আর 30কে আর দিয়ে গুণ করলে হচ্ছে 3 8 24 না 240, 240 3 8 24 240। স্যার এই ব্যাচটা কবে শেষ হবে? তাসনিয়া খানম, এই ব্যাচটা 46 তো নাম্বার, আজকে 47তম ক্লাস চলতেছে তাই না? তাহলে এই ব্যাচে আর 13 থেকে 13 15টার মতো ক্লাস হবে। এই 15টা ক্লাস হবে, এরপরে এই ব্যাচটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, নতুন ব্যাচটা শুরু হয়ে যাবে। আপনারা এই ব্যাচ থেকে করতে থাকেন, এই ব্যাচের আগে রেকর্ড ক্লাসগুলো করে আসেন, রেকর্ড ক্লাসগুলো করে এসে প্রয়োজনে লাইভ ক্লাস করেন, কোনো সমস্যা নেই। আপনি লাইভ ক্লাসের আগে যদি রেকর্ড ক্লাসগুলো করেন তাহলে আপনার জন্যই সুবিধা। আচ্ছা 26 নাম্বার খেয়াল করেন, বাছাইয়ের অন্তর্ভুক্ত থাকবে না। বুঝতে পেরেছেন, বাছাইয়ের অন্তর্ভুক্ত থাকবে না। ভিন্ন রকম যে ভিন্ন রকম 10টি বই হতে 4টি বই কতভাবে বাছাই করা যেতে পারে, যেখানে 2টি বই কখনোই বাছাই করা হবে না। খেয়াল করেন যে ভিন্ন রকম 10টি বই আছে, এর মধ্যে 4টি বই বাছাই করতে হবে, এর মধ্যে 2টি বই কখনোই বাছাই করা প্রয়োজন হবে না। তার মানে এরা আউট অফ কি ডিসকাশন, এদের নিয়ে আলোচনাই করা দরকার নাই। তার মানে 10টি থেকে খেয়াল করেন 10টি থেকে যদি আপনি 2টি বাদ দেন তাহলে কয়টি 8টি। 8টি, তার মানে 8টি থেকে 4টে নিতে হবে এক কথায়, কারণ 2টি আমার কি আমার সমাবেশের আলোচনায় আসবে না, এরা বাদ। ঠিক আছে, কখনোই বাছাই করা হবে না, তার মানে 2টি বাদ। তার মানে 8টি থেকে আমার নিতে হবে কয়টি 4টি, তার মানে হচ্ছে এই যে 8C4 এটাই। আচ্ছা তাহলে এটাকে করলে কত হয়, উপরে 8 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 8 - 4 ফ্যাক্টরিয়াল, তারপরে 4 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা তার মানে 8 এই দেখেন 8 - 4, তার মানে 4 ফ্যাক্টরিয়াল থাকবে, এখানে 4 ফ্যাক্টরিয়াল মানে দুইটা 4 ফ্যাক্টরিয়াল। তাহলে একটা 4 ফ্যাক্টরিয়ালকে আমরা ভেঙে ফেলি, আরেকটা 4 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম, উপরের সাথে কাটাকাটি করে দিব। তার মানে এটা কত হয়, এই যে এইটা কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, এখন যদি কাটি এটা দিয়ে কাটলে 2 হয়, এই 2 চলে যায়, আর এটা দিয়ে এটা কাটলে 2 হয়। আর কি কিছু আছে না? তাহলে আমার বাকি রইল কি কি দেখেন তো, বাকি রইল হচ্ছে এই যে 5 দোকানে 10 আর 7, তাহলে 5 দোকানে 10-এর সাথে কত হয় 70, 10-এর সাথে কত হয় 70। এটা উত্তর 70, ঠিক আছে। যারা উত্তর দিয়েছেন 70 তাদের উত্তর হয়েছে 70। দেখেন এই বিন্যাস সমাবেশ থেকে কিন্তু মানে বিসিএস ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। এই যে এই প্রশ্নটা কি, বিটিআরসি উপসহকারী পরিচালক, সহকারী পরিচালক হচ্ছে 9ম গ্রেড, আর উপসহকারী পরিচালক হচ্ছে 10ম গ্রেড, 21 সালে আসছে। এটা 10ম গ্রেডের একটি চাকরি পরীক্ষা, ঠিক আছে, 10ম গ্রেড। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করুন। বুঝলে অনেক ভালো লাগে অবশ্যই। সাবরিন স্যার আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেন না? দেই, মাঝে মাঝে দেই, অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও জয়েন করতে পারে না। আপনারা টাইমলি চলে আসবেন হচ্ছে গ্রুপেই, ঠিক আছে। স্যার আমি পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের এক্সাম 26 এপ্রিল, প্লিজ একটু সাজেশন দেন কোন কোন অধ্যায় অঙ্ক করব। আসলে চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না, কারণ কোন অধ্যায় থেকে প্রশ্ন করবে এটা আমি নিজেও জানি না। তবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতে এইটাই, সুদ কষা, লাভ ক্ষতি, তারপর হচ্ছে শতকরা, তারপর হচ্ছে বীজগণিতের মান নির্ণয়, তারপর হচ্ছে আপনার জ্যামিতির ক্ষেত্রে আপনার যেই ক্ষেত্রফল রিলেটেড যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো,
তারপর হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ওই যে মিনারের উচ্চতা, মইয়ের উচ্চতা, দালানের উচ্চতা, এই টাইপের অঙ্কগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে। কিন্তু চ্যাপ্টার বলতে পারি, কিন্তু এর ভিতরে কোন অঙ্ক আসবে সেটার মানে যে প্রশ্ন করেছে সে বলতে পারবে আর সৃষ্টিকর্তা বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। ওকে, 26 করেছি, তারপরে 27। 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন জাতীয়। ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়? এটা কঠিন একটা অঙ্ক, খুব মনোযোগ। বিসিএস এ আসছে, তারপর হচ্ছে বিসিএস এর পরে 37তম বিসিএস আসছে, তারপরে এটা অন্য একটা চাকরি পরীক্ষায় রিপিট করেছে হুবহু প্রশ্নটা, ঠিক আছে। এটা খেয়াল করেন, 10টি জিনিসের মধ্যে 2টি ভিন্ন জাতীয় আছে, আর বাকিগুলো মানে 10টির মধ্যে ফর এক্সাম্পল 10টির মধ্যে 2টা হচ্ছে এ, বাকিগুলো হচ্ছে মনে করেন যে বি, সি, ডি, ই, তারপর হচ্ছে এফ, জি, এইচ, আই, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে এই যে 10টা জিনিসের মধ্যে 2টি বলছে এক জাতীয়। প্রশ্নটা ফিল করতে পারছেন কিনা? খুব মনোযোগ, ঠিক আছে। প্রশ্নটা ফিল করতে পারছেন কিনা এই জন্য আমি এটা লিখছি যে 10টি জিনিসের মধ্যে, খেয়াল করেন এখানে 10টি বলাতে কিন্তু আমি 10টা দেখাইতে পারছি। এখন যদি বলতো যে 200টি জিনিস, আমি কিন্তু 200টি জিনিস দেখাতে পারতাম না। কিন্তু সেম টাইম প্যাটার্নটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয়, তার মানে 2টি মনে করেন যে এ, বাকিগুলো দেখেন যে ভিন্ন ভিন্ন। এখন খেয়াল করেন তাইলে মানে কতভাবে কি বলছে, বাকিগুলো ভিন্ন জিনিস, ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি করে কত প্রকারে বাছাই করা যায়। আচ্ছা খেয়াল করেন তো, এই যে এই দুটা থেকে যদি এরকম হয়, দেখেন যে এরকম হইতে পারে না যে এই দুইটা থেকে আমি দুইটাই নিব, এই দুটা থেকে মানে দুটি এক জাতীয়, এই দুটো থেকে দুটা নিব, তাহলে এটা দুটা থেকে দুটা নেওয়ার এটা কি, এই প্যাটার্নটা খেয়াল করেন। এটা লিখিত পরীক্ষা আসতে পারে, দুটি এক জাতীয়, আমি লিখিতটা লিখছি, দুটি এক জাতীয় ও 3টি ভিন্ন ভিন্ন জাতীয় নিয়ে 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 সমাবেশ ধরতে পারেন, নিয়ে, হ্যাঁ নিয়ে পাই লিখতে পারেন, সমাবেশ লিখতে পারেন, যেটা লিখেন। তাহলে এটা কি হবে? খেয়াল করেন যে দুটি এক জাতীয় নিলে মানে এটা হচ্ছে 2C2 গুণন, যেহেতু ও আছে গুণ হবে, তারপরে বাকি আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8টা। আর 8টা থেকে আপনি কয়টা নিতে পারবেন বলেন তো? 8টা থেকে কয়টা নিতে পারবেন? আপনার নিতে হবে মোট 5টা। তাহলে আপনি দুটা থেকে দুটা নিচ্ছেন, আর আছে 8টা। 8টা থেকে কয়টা নিতে পারবেন? 8টা থেকে নিতে পারবেন হচ্ছে আপনি 8 নিতে পারবেন 3টা, ঠিক না? আচ্ছা, এটা দেখেন 2C2, এটার মানে কিন্তু আসলে 1। তারপর এইটাকে যদি আপনি ফ্যাক্টরিয়াল করেন, আচ্ছা এটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, আমরা পরে এটা করব, হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আলটিমেট, এটা কত আসতেছে যে 8C3। আচ্ছা তারপরে আসেন, আচ্ছা এমন হইতে পারে না, এরপরে চিন্তা করেন যে সবগুলো ভিন্ন ভিন্ন নিয়ে আমরা চিন্তা করব, হ্যাঁ, যে এক জাতীয় আর নিব না, দুটি এক জাতীয় নিচ্ছি আর নিব না। এখন মনে করেন যে সবগুলো ভিন্ন ভিন্ন নিলে কি হবে, এই 8টা নিমু আর এখান থেকে একটা নিমু, তাহলে তো ভিন্ন ভিন্ন, তাহলে মোট হবে কয়টা বলেন তো? এই এখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন যদি নিতে চান, সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এখান থেকে একটা নিতে হবে, হ্যাঁ। তাহলে এই 8টা আর এখান থেকে একটা, মোট হবে কয়টা? 9টা। আচ্ছা তাহলে 9টা থেকে দেখেন সবগুলো ভিন্ন, দ্বিতীয় স্টেপে এটা একটা বিন্যাস, আরেকটা বিন্যাস এরকম দেখেন, অথবা এরকম হইতে পারে। দেখেন এই যে এই দুটা মাঝখানে কিন্তু ও আছে, গুণ হয়েছে। এখন এইটা একটা মানে সমাবেশ, তারপর আরেকটা সমাবেশ হইতে পারে অথবা দিয়া এরকম হইতে পারে যে সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন। দেখেন এই সমাবেশে কিন্তু সবগুলো ভিন্ন নয়, এই সমাবেশের ক্ষেত্রে দুইটা সেম থাকবে, দুইটা এ থাকবে, দুইটা সদস্য থাকবে। মনে করেন যে আপনি 5টা নিলেন, এই সমাবেশটা কিরকম হবে? খুব মনোযোগ দেন, এই সমাবেশে দুইটা ই থাকবে, আর বাকি মনে করেন যে 3টা কি কি থাকতে পারে? 3টা থাকতে পারে, সরি 2টা এ থাকবে, যেহেতু এ দুইটা, তার মানে এ দুইটা থাকবে কমন, এই যে প্রথম ক্ষেত্রে যেটা চিন্তা করছি। তারপর আর বাকি 3টা থাকতে পারে, মনে করেন যে বি, সি, ডি, এরকম এরকম ভাবে মনে করেন যে এরপর আরেকটা চিন্তা করতে পারেন যে এ বি, তারপরে থাকতে পারে মনে করেন যে এই যে সি ডি, সিডিই, এরকম থাকতে পারে, মানে এ দুইটা কমন থাকবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতেছি, অথবাটা খুব মনোযোগ, এটা কঠিন,
যারা দুর্বল রয়েছেন এখানে না পারলে মানে চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা সবার জন্য নয়, ঠিক আছে? সবগুলো ভিন্ন যদি নেন, সবগুলো ভিন্ন নিলে মোট কয়টা হবে? 9টা। তাহলে 9টা থেকে আমি কয়টা নিব? 9টা থেকে নিব আমি 5টা, তাই না? এখন দেখেন প্রথম ক্ষেত্রে হচ্ছে আমার এইটা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার এইটা। এখন এই দুটো মাঝখানে কি হবে? যোগ হবে না গুণ হবে? দ্রুত বলবেন। এই দুটো মাঝখানে কি হবে? দ্রুত বলবেন। আমি তো হোয়াটসঅ্যাপে এসে বসেছিলাম, পরে পেজে SMS দিয়ে জানলাম যে ক্লাস হচ্ছে। আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে বসে রয়েছিলেন ভাই, একটু মানে ইয়া করার চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে কোনোদিন লাইভ ক্লাস হয় না। স্যার BCS এর জন্য কম্পিউটারে কোন বই ভালো? ইজি কম্পিউটারটাই চলে ভালো। আচ্ছা এখন বলেন যোগ হবে না গুণ হবে? এটা দ্রুত বলেন, এটা দ্রুত বলেন যে যোগ হবে না গুণ হবে? এটা দ্রুত বলেন যে যোগ হবে না গুণ হবে? প্লাস হবে। মহিউদ্দিন একজন পেয়েছি, প্লাস হবে। একজন পেয়েছি জি, আর একবার প্লাস হবে জান্নাতুল ফারিয়া। দেখেন এইটা এইটা একটা ঘটনা যে দুটি এক জাতীয় ও তিনটি ভিন্ন জাতীয়, তাহলে এইটা একটা ঘটনা। এই জন্য এই যে ও ছিল এই মাঝখানে, এই জন্য কি হয়েছে? গুণ হয়েছে। এটা এইভাবে একটা মানে কি হইতে পারে? সমাবেশ হইতে পারে। আরেকটা ধরে নিয়েছি আমরা সবগুলো ভিন্ন নিয়ে, অথবা এই যে অথবা, অথবা থাকলে প্লাস হবে, তার মানে এইটা এটার ভিতরে প্লাস হবে, এটা এটার ভিতরে প্লাস হবে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে এরকম যে 8C3 প্লাস 9C5, 9C5, বুঝতে পেরেছেন? 9C5। উত্তর কত হবে? এইটা আপনারা বাসায় করবেন। এইটার উত্তর হবে খুব সম্ভবত, যদি আমার ভুল না হয়ে থাকে, 56। আর এইটার উত্তর হবে হচ্ছে 126। 126 দুইটা করলে কত হয়? 6 6 12 2 হাতে 1, তারপর হচ্ছে 3 3 আর হচ্ছে 8, 6 6 12 2 হাতে 1, তারপর হচ্ছে এই যে 7 8, তারপর হচ্ছে 1, 182 না? 182। আপনারা কোনো নির্দিষ্ট বই না, আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবেন। কোনো একটা বই পড়ে চাকরি পেয়ে যাবেন, প্রাইমারি, BCS, নিবন্ধন, এটা খুবই মানে মানে কাকতালীয়। আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবেন, প্রতিটার জন্য আলাদা আলাদা বই কিনবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা বই কিনবেন। বুঝতে পেরেছেন? এইটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন। এটা কিন্তু একটা ডিফিকাল্ট অঙ্ক ছিল। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলুন। এই যে এক জাতীয় জিনিস দুটা নিব আর বাকিগুলো ভিন্ন, তারপরে সবগুলো ভিন্ন ভিন্ন থেকে কিভাবে সমাবেশ? ওকে, আচ্ছা তারপরের অঙ্ক 28 নাম্বার। এই যে এক ভাই যে একটু আগে বলেছেন যে কমপক্ষে বা অন্তত অ্যান্টি নেওয়ার সমাবেশ, একটি হইতে পারে, দুটি হতে পারে, চারটি হতে পারে, আমরা দেখব, ঠিক আছে? যে কমপক্ষে বলা থাকলে, অন্তত বলা থাকলে। আচ্ছা খেয়াল করেন, এই এই প্রশ্নটা খেয়াল করেন। একটি ব্যাগে দুটি সাদা বল, তিনটি কালো বল এবং চারটি লাল বল আছে। কয়টি উপায়ে তিনটি বল ওঠানো যাবে যেন অন্তত একটি বল, এই যে খেলা এখান থেকে শুরু, অন্তত একটি বল কি হয়? কালো বল ওঠে অন্তত। আচ্ছা এটা এটা মানে কি? দেখেন কালো বল আছে কয়টা, আমরা এখানে একটু একটু সামারি করি। এখানে দেখেন আমরা দেখলাম যে ব্যাগে দুটি সাদা, দুটি সাদা, দুটি সাদা, তিনটি কালো, তিনটি কালো, তারপর হচ্ছে চারটি লাল, চারটি লাল বল আছে, তাই না? খুব মনোযোগ। এখন দেখেন অন্তত একটি কালো, হোয়াট ডাজ ইট মিন? ফিল করতে হবে। তার মানে কমপক্ষে যেন একটি কালো বল ওঠে, তার মানে কমপক্ষে একটি বলছে, তার মানে বেশিও নেওয়া যাবে, তাই না? আপনাকে আমি বললাম যে এখানে বল আছে তিনটা, তুমি মানে কমপক্ষে একটি কালো বল না, তার মানে কি? আপনি কমপক্ষে একটি মানে দুইটাও নিতে পারবেন, তিনটাও নিতে পারবেন। আমি যদি এটা বলতাম যে সর্বোচ্চ একটি বল কালো নিতে পারবা, তাহলে আপনার কি সীমা আমি ফিক্স করে দিলাম যে একটি বেশি আপনি নিতে পারবেন না। কিন্তু যদি বলি কমপক্ষে একটি কালো বল নাও, তার মানে আমি বলেই দিলাম, আমার কথার ভিতরে লুকায়িত আছে যে আমি আরো মানে সর্বোচ্চ নেওয়ারও আপনাকে সুযোগ দিয়ে রেখেছি।
এটা ঠিক কিনা, এটা বুঝতে পারছেন কিনা বলেন তো, এটা বুঝতে পারছেন কিনা বলেন। এটা বুঝতে পারছেন কিনা সবাই বলুন। দ্রুত কমেন্ট করুন। যে আমি কিন্তু অন্তত একটি কালো যদি বলে, অন্তত একটি কালো, এটা কিন্তু আমি দুই ভাবে করব। খুব মনোযোগ, সবাই কমেন্ট করবেন। স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বসেছিলাম। সুবর্ণ, হোয়াটসঅ্যাপ গ্রুপে বসে থাকলে হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো আমাদের ক্লাস নেই। খুব মনোযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে বসে থাকলে হবে না। আচ্ছা, এইটা আমরা দুইটা নিয়মে করব। প্রথম হচ্ছে একটা বড় নিয়মে করব আপনাকে ফিল করানোর জন্য, পরে একটা ছোট নিয়মে করব। দুইটাই আপনি প্রিলি এবং লিখিত পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন, দুইটাই। ঠিক আছে, খেয়াল করেন, আমি প্রথমে একটা বড় নিয়ম দেখাচ্ছি। আচ্ছা, এটা মানে কি দেখেন তো, অন্তত একটি, তার মানে কি, আমি একটি কালো, দেখেন তো, একটি কালো, একটি কালো ও, দেখেন মোট কয়টা নিতে হবে, তিনটি বল বাছাই করতে হবে, তিনটি বল, একটি কালো ও দুটি ভিন্ন। তাহলে এটা সমাবেশটা কি হবে খেয়াল করেন, একটি কালো, তার মানে তিনটি থেকে একটি নিব, তিনটি থেকে একটি নিব, যেহেতু উ আছে গুণ, দুইটি ভিন্ন, দুটি ভিন্ন মানে কি, দুটি ভিন্ন কি কি আছে, ভিন্ন আছে সাদা আর কি লাল, এই সাদা লাল মিলে কয়টা আছে, ছয়টি আছে। তাহলে বাকি ছয়টি থেকে কয়টি নিতে পারবো, ছয়টি থেকে কয়টি নিতে পারবো, দেখেন আমার মোট নিতে হবে কয়টি, তিনটি, তাহলে একটি নিচ্ছি, আর নিব দুইটি, তাহলে এটা একটা সমাবেশ। আচ্ছা, তারপরে এরকম হইতে পারে, দেখেন এটা কেস ওয়ান, দ্বিতীয় কেস, হ্যাঁ, অথবা এরকম হইতে পারে, এগুলো কিন্তু অথবা, অথবা অথবা এরকম হইতে পারে, আমি একটু সুন্দর করে লিখছি, না হয় অনেকে প্যাস লেগে ফেলবেন। এইটা একটা কেস। অথবা এরকম হতে পারে কিনা দেখেন তো, যে দুইটি দুইটি কালো ও একটি ভিন্ন, এরকম হইতে পারে না। তাহলে দুটি কালো নিলে কি হচ্ছে, তিনটি থেকে দুটি নেবেন, তার মানে তিনটি থেকে দুটি, মাঝখানে ও চিহ্ন, তাহলে আর একটি ভিন্ন, ভিন্ন ছয়টি আছে, তাহলে ছয়টি থেকে একটি নেবেন, এইটা একটা। আপনারা তো মান তো বের করতে পারবেন, প্রসিডিউরটা তো আপনি এটার মানে কিভাবে মান বের করতে হয় সেটা তো আপনারা জানেন, সেটা আপনারা পারবেন। খেয়াল করেন, তারপর তারপর অথবা আরেকটা ঘটনা করতে পারে এরকম, যে একটি, তাহলে এই দুটি, এরপর দেখেন তো তিনটি কালো নিতে নেওয়ার ঘটনা হইতে পারে না, যে আমি তিনটি কালো নিব, তিনটি কালো, তাহলে তিনটি কালো নিলে আর ভিন্ন নেওয়া লাগতেছে না, তার মানে তিনটি থেকে তিনটি নেওয়ার সম্ভাবনা, তিনটি থেকে তিনটি নেওয়ার সম্ভাবনা কি, 3C3, তার মানে তিনটি থেকে তিনটি নেওয়ার মানে ইয়া কি উপায়, উপায় হচ্ছে আসলে একটি। এই টোটালটাকে যদি আপনি, এখানে তিনটা আছে, তার মানে এইটা, এই কেসটা, এইটা, এইটা, এই তিনটা যোগ করবেন, তিনটা যোগ করলে উত্তর আসবে হচ্ছে আপনার, তিনটা যোগ করলে উত্তর আসবে আপনার 64, 64 উত্তর আসবে কত, 64, বুঝতে পেরেছেন। অন্তত মানে একটি লাগবেই, হ্যাঁ একটি লাগবেই, আরো বেশিও নিতে পারবেন, অন্তত মানে একটি লাগবেই বা বেশিও নিতে পারবেন। যদি কমপক্ষে বলে দিত তাহলে হয়তো অনেকে বুঝতে পারতেন খুব সহজে, কিন্তু অন্তত বললে অনেকের প্যাচ লেগে যায়। তার মানে আমরা যেটা বুঝবো, যে কমপক্ষে বা অন্তত বললে যে আমরা যতটি বলে ততটি নিব, এবং কি সর্বোচ্চ নিতে পারবো, সর্বোচ্চ নিতে পারবো। এখানে কালো বল আছে কয়টি, তিনটি, আমরা তিনটিও নিতে পারবো। ওকে, এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করুন, এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করুন। সবাই এই জায়গাটা ক্লিয়ার করুন, ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এইটা আমরা আরেকটা সংক্ষিপ্ত নিয়মে করি, সেটাও লিখিত নিয়মই। খেয়াল করেন, বলছে কি, যে কতটি উপায়ে তিনটি বল উঠানো যাবে যেন অন্তত তিনটি, একটি বল কালো হয়। আচ্ছা, অন্তত একটি বল কালো হয়, হ্যাঁ, তার মানে কি খেয়াল করেন, আমরা যদি মোট বিন্যাস থেকে যদি আমরা যে কালো নয় এমন বিন্যাসটা বাদ দিতে পারি, মানে সরি, মোট সমাবেশ থেকে যদি আমরা কালো নয় এমন সমাবেশটা বাদ দিতে পারি, হ্যাঁ, তাহলে যেটা হবে, খেয়াল, খুব মনোযোগ দেন, মোট বিন্যাস থেকে, মোট বিন্যাস, সরি, মোট সমাবেশ মাইনাস, আচ্ছা,
কালো নয়, মনে করেন যে আপনাকে বললাম যে কালো, মনে করেন যে কালোদের সংখ্যাটা কি হবে। মোট সমাবেশ থেকে যদি আপনি কি আছে, সাদা আর হচ্ছে লাল, সাদা আর লালদের বাদ দিয়ে দেন, মোট মানে সংখ্যা থেকে যদি সাদা লালের মানে ইয়াটা বাদ দিয়ে দেন, তাহলে কালোটা চলে আসতেছে। খেয়াল করেন আপনি এটা কি হচ্ছে। তাহলে মোট সমাবেশটা কি, এখানে কয়টা আছে দেখেন তো, এখানে আছে 2 3 5 4 9, তার মানে হচ্ছে 9টা থেকে আপনি কয়টা নিতে হবে, 3টা নিতে হবে, তার মানে হচ্ছে মোট সমাবেশটা হচ্ছে এইটা। আচ্ছা, এখান থেকে আপনি সাদা ও লাল হওয়ার যে মানে উপায়টা সেটা কি দেখেন তো, সাদা লাল কয়টা দেখেন তো, সাদা হচ্ছে 2টা, লাল হচ্ছে 4টা, তাহলে 6টা। আচ্ছা, এই 6টা থেকে আপনি মনে করেন যে নিলেন হচ্ছে 6টা থেকে 3টা নিলেন, মানে এই যে 6টা থেকে 3টা নিলেন, তার মানে কি এখানে সাদা লাল থাকবে, কোনোভাবেই কালো থাকবে না। তার মানে মোট সংখ্যা থেকে যদি সাদা আর লালের সংখ্যাটা বাদ দেন, তাহলে যে বাকি যেগুলো আসে সেগুলো কালো। আর কালো মানে কি, ওখানে কালো একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটো থাকতে পারে, যেহেতু বলছে যে অন্তত একটি থাকলেই হবে, তার মানে মোট সংখ্যা থেকে যদি আমি সাদা লালের সংখ্যাটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসতেছে। বুঝতে পেরেছেন? এইটার উত্তর আসবে হচ্ছে 64। আপনারা ক্যালকুলেশনটা বাসায় করবেন। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই বলুন। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলুন। দ্রুত কমেন্ট করুন যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। মুশফিকা, এইবার বুঝতে পারছি স্যার, ভালো মতো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। এটাও আসছে কোথায়, যে কম্বাইন্ড ফোর ব্যাংক অফিসার 19 সালে, যে কি বলছে, একজন পরীক্ষার্থীকে একটি পরীক্ষায় 13টি প্রশ্নের মাঝে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এমনভাবে যেন প্রথম 5টি থেকে কমপক্ষে 4টির উত্তর দেয়। সে কত উপায়ে উত্তর করতে পারবে? খেয়াল, কমপক্ষে 4টি, এই জায়গাটাই হচ্ছে মজার, যে কমপক্ষে 4টি। আচ্ছা, এখন খেয়াল করেন মোট 13টা প্রশ্ন, এর মধ্যে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে কয়টা? 10টি, প্রথম 5টির মধ্যে। তাহলে দেখেন প্রথম 5টি, তাহলে আর তাকে কি শেষ 8টি, এই তো মোট 13টি। মোট 13 হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম 5টি থেকে বলছে কি কমপক্ষে 4টি নিতে হবে। তাহলে প্রথম 5টি থেকে যদি আপনি 4টি নেন, তাহলে প্রথম 5টি থেকে 4টি, ব্যাপারটা এরকম হয়, দেখেন কখন যোগ হয় আর কখন গুণ হয়, এই জায়গাটা ক্লিয়ার হবে। যে প্রথম 5টি থেকে 4টি, শেষ 8টি থেকে কয়টি নিতে হবে? আপনাকে মোট নিতে হবে 10টি। তাহলে এখানে 4টে নিলেন, তাহলে আর থাকে 6টি, তার মানে এখান থেকে 6টি নেবেন। তার মানে এই বিন্যাসটা কি হয় খেয়াল করেন তো। আচ্ছা, এই যে এইটার জন্য আমি কি লিখতে পারি, 5টি থেকে 4টি নেওয়ার বিন্যাস কি বলেন তো? 5টি থেকে 4টি নেওয়ার বিন্যাস কি? এইটা একটা ঘটনা, বিন্যাসটা পরে দেখাচ্ছি। তারপরে এরকম হইতে পারে না, এটা গেলে একটা, একটু চার্ট করে দেখাই, এটা গেলে একটা ঘটনা। আরেকটা ঘটনা এরকম হইতে পারে কিনা, যে অথবা যে প্রথম 5টি থেকে কমপক্ষে 4টি বলছি, আমি কমপক্ষে 4টি বলছি, আমি তো এখন বাড়াই নিব, আমি 5টি নিব, 5টি নিলাম, 5টি থেকে 5টি, আর কয়টা নিতে পারবো? মোট 10টা নিতে হবে, আর 5টি, তাহলে শেষ 8টি থেকে আমি নিব 5টি। তার মানে এখানে ঘটনাটা কি হচ্ছে খেয়াল করেন, এই যে 5টি থেকে 4টি নেওয়ার বিন্যাস কি, মানে সমাবেশ কি, দিয়ে খালি বিন্যাস চলে আসে, বিন্যাসটা সহজ, মুখ দিয়ে চলে আসে। তার মানে এটা হচ্ছে এই যে এই 5C4 যদি আছে গুণন, তারপর হচ্ছে কি হবে 8C6, এইটা একটা। তারপর এটা কি হবে, এটা হবে 5C5 গুণন, তারপর হচ্ছে 8 থেকে 5টা, তার মানে হচ্ছে 8C5
5। এখন এই দুইটা কেস খেয়াল করেন, এই দুইটা কেস কি হবে, এখানে একটা কেস আর এখানে আরেকটা কেস, এই দুইটা কেস কি হবে বলেন তো, এই দুইটা কেস কি হবে, এই দুইটা কেস কি হবে বলুন। সুবর্ণ সকাল ক্যালকুলেশন আমার আগের এইগুলাতে অনেক দেখিয়েছি, অনেক দেখিয়েছি, ঠিক আছে। আপনি নতুন, আমি বুঝতে পারছি আপনার কথা শুনেই, আপনি অনেক দেখিয়েছি, প্রিভিয়াস অঙ্কগুলোতে দেখবেন যে এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, এই দুটার মধ্যে কি হবে দ্রুত বলুন সবাই। স্যার আপনার ক্লাস করার পর নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে আমার দ্বারা কিছু সম্ভব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তো মুশফিকা খাতুন প্লাস হবে, গুড। যেহেতু অথবা তাহলে প্লাস হবে, আর এখানে যেহেতু উ ছিল, এই দুটা ইন্টারনাল ঘটনা, ইন্টারনাল ঘটনা। বিষয়টা এভাবে চিন্তা করেন যে আপনার স্কুলের ভিতরে যখন আপনারা দুই ক্লাসের মধ্যে খেলেন, এটা কি, এটা কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল মানে ঘটনা, এটাকে বলা হয় যে কি ইন্টার স্কুল। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইন্টার স্কুল, একটা হচ্ছে অন্ত আর একটা হচ্ছে আন্ত, বুঝতে পেরেছেন। এই যখন এইটার ভিতরেই যে এটা কি দেখেন, উ মিন করে যে প্রথম 5টি থেকে 4টি উ, শেষ 8টি থেকে 6টি। এরপরে অথবা আরেকটা ঘটনা এরকম করতে পারে যে প্রথম 5টি থেকে 5টি ও শেষ 8টি থেকে 5টি। এইভাবে ফিল করবেন যে কখন উ আসছে কখন অথবা আসছে, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা। এই দুইটা মানে উত্তর করলে, ক্যালকুলেশন করলে যা হয়, এখানে দেখা যাচ্ছে যে উত্তর হচ্ছে 196, ঠিক আছে, ক্যালকুলেশন করলে যা হয়। ওকে, আচ্ছা এই টাইপের অঙ্কগুলো এখানে একটু বলি। এই টাইপের অঙ্কগুলো মূলত যারা খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ খুব ভালো স্টুডেন্ট, তারা প্রিলিতে আনসার করতে পারবে, দুর্বলটা প্রিলিতে আনসার করতে পারবে না। এগুলো লিখিত পরীক্ষায় যদি কখনো আসে সেই জন্য দেখানো, এগুলো লিখিত পরীক্ষায় আপনি পারবেন, লিখিত পরীক্ষায় সময় থাকে ওই ক্ষেত্রে পারবেন, ওকে লিখিত পরীক্ষায় পারবেন, কিন্তু প্রিলিতে আসলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার মাথায় চিন্তা ধরবেন, এটাই বাস্তব। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের কোর্সে মানে শেখানোর প্রয়োজন শেখাচ্ছি। এখন আসলে একটা গুরুত্বপূর্ণ যে আলোচনা, যে কর্ণ, ত্রিভুজ ও চতুর্ভুজের সংখ্যা কি বলছে। এই জায়গায় একটু এগুলো টাইপগুলো উলটপালট হয়ে গেছে, হেডলাইনগুলো দেখেন যে কর্ণ, ত্রিভুজ, চতুর্ভুজের সংখ্যা সংক্রান্ত। আচ্ছা খেয়াল করেন আপনি, যখন মোট বিন্দু বা ভুজের সংখ্যা n হয়, মনে করেন যে ভুজ বা বিন্দু সংখ্যা n হলে একটা জিনিস মাথায় রাখবেন, যত ভুজ ততটা বিন্দু। আমি যদি বলি চতুর্ভুজ, চতুর্ভুজ, তাহলে এর যে কর্ণবিন্দু বা কৌণিক বিন্দু 4টাই হবে। যদি বলি ত্রিভুজ, কৌণিক বিন্দু 3টাই হবে। যদি বলি পঞ্চভুজ, দেখেন পঞ্চভুজ, কৌণিক বিন্দু 5টাই হবে। যত ভুজ তত, এই জন্যই বলছে যে মোট বিন্দু বা ভুজের সংখ্যা দুইটাই সেম, দুইটাই n, ঠিক আছে। যত বাহু ততটা কোণ হবে, যতটা বাহু ততটা কোণা হবে, ঠিক আছে। যদি ষড়ভুজ চিন্তা করেন, ষড়ভুজ, ষড়ভুজ দেখেন 1 2 3 4 5 6, ওকে বোঝা গেছে। আচ্ছা এখন যদি এরকম হয় ত্রিভুজের সংখ্যা, মনে করেন যে এই যে এটা কত দেখেন তো, এটা কি, এটা চতুর্ভুজ, মানে এখানে তার মানে ভুজ আছে কয়টা বা বাহু আছে কয়টা, 4টা। তার মানে এটাতে কয়টা ত্রিভুজ হবে, এটা মানে হচ্ছে 4, এখানে 4টা বাহু, তার মানে 4c3, 4c3, 4c3। তাহলে এই যে এটাকে যদি আপনি এখন একটু করেন যে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে যদি আপনি মাইনাস করেন, আপনি দেখেন এখানে কি হচ্ছে, এই যে 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় দেখেন, এটাকে যদি আমি ভাঙি কত হয়, 1 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে ভাঙলে হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে দেন। তারপরে আপনি এটা থেকে চিন্তা করেন, এইটাকে যদি আমি এইভাবে নেই, ওকে, তাহলে এই দুইটা কাটাকাটি চলে যায়, এই দুইটা কাটাকাটি চলে যায়, তাহলে 4টা। তার মানে খেয়াল করেন, যদি 4টা ভুজ হয়, কি বলছে ত্রিভুজের সংখ্যা যদি 4 ভুজ হয়, তাহলে আমরা কি 4টা ত্রিভুজ তৈরি করতে পারবো। ওকে, এটা একটা দিতে পারেন আপনি, যে এই যে দুইটা, এই যে দেখেন 4টা ত্রিভুজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন। আচ্ছা খেয়াল করেন আরেকটা জিনিস, এখানে এটা, এরপরে কি বলছে চতুর্ভুজের সংখ্যা n n c4, কর্ণের সংখ্যা nc2 n, n c2 n।
তারপর হচ্ছে ছেদবিন্দুর সংখ্যা n c2, তারপর হচ্ছে শুভেচ্ছার সংখ্যা, বা আমরা করেছিলাম না যে করমর্দন 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 করেছিলাম না, এই যে হ্যান্ডশেকের সূত্র এটা ছিল। ওকে, আচ্ছা, আর এই যে n হচ্ছে মানুষের সংখ্যা। এখন আসেন আমরা এটার আলোচনায় আসেন। বলছে কি 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? তার মানে কর্ণের সংখ্যার সূত্রটা কি ছিল? যে n c2n। তার মানে এখানে 5 বাহু বিশিষ্ট, তার মানে এটা হবে 5c2 মাইনাস 5। তার মানে এই যে 5কে যদি আপনি 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 5। এখন দেখেন এই যে এটাকে 5 মাইনাস 2 মানে কি 3 হবে। তার মানে এটাকে 3 ফ্যাক্টরিয়াল করেন, আর এই 2 ফ্যাক্টরিয়ালকে ভেঙে ফেলেন। তার মানে এই 5কে 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমরা কি করব, মানে ছোট করব। তাহলে এইটা চলে যাচ্ছে, এটা করলে 2, এদিকে তো মাইনাসের 5 আছেই। তার মানে 5 দোকানে 10 মাইনাস 5, তার মানে হচ্ছে 5। উত্তর কত? 5। বুঝতে পেরেছেন? মুশফিকা বলছে স্যার আপনি যত সহজ করে বুঝিয়েছেন, প্র্যাকটিস করলে দুর্বলরাও পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্র্যাকটিস করতে হবে। স্যার আপনার ক্লাস করার পর নিজের মধ্যে একটা কনফিডেন্স, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে উত্তর 5, হ্যাঁ উত্তর হয়েছে। ওকে, আচ্ছা, আমরা এই টাইপের কয়েকটা অঙ্ক দেখিয়েছি, আপনারা এগুলো বই থেকে প্র্যাকটিস করবেন বেশি করে। কি বলছে? 12টি বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? যার সংখ্যা নির্ণয় করো, তার সংখ্যা নির্ণয় করো। খেয়াল করেন, এটা 2টা 3টা চাকরি পরীক্ষায় আসছে যে 12টি বাহু বিশিষ্ট ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে কি ত্রিভুজ সংখ্যা, তার মানে হচ্ছে এই 12 ত্রিভুজ সংখ্যার সূত্রটা আমরা একটু কি দেখলাম, এই যে এইটা। তাহলে 12c3, তাহলে এটাকে যদি আমি ফ্যাক্টরিয়াল করি, তাহলে 12 ফ্যাক্টরিয়াল, তাহলে 12 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, তারপরে গুণন 3 ফ্যাক্টরিয়াল। তার মানে এই যে দেখেন 12 মাইনাস 3 মানে কত হচ্ছে? 9 ফ্যাক্টরিয়াল। আর এই 3কে আমরা ভেঙে ফেলছি। আচ্ছা, এখন এখানে 9 ফ্যাক্টরিয়াল, এই 12 ফ্যাক্টরিয়ালকে আমরা কত পর্যন্ত মানে আনবো? 9 পর্যন্ত আনবো। 9 এর পরে আর ভাঙার দরকার নেই, এই যে 9। এখন এটা কাটা চলে যায়, 3 দিয়ে কাটলে এটাকে কত হয়? এই যে 4 হয়। তারপরে আমি যদি এটাকে আবার 2 দিয়ে কাটি, 2 হয়। তাহলে আমার থাকতেছে কত দেখেন তো? থাকতেছে কত? আমি যদি এই যে এই দুইটা যদি আমি প্রথমে গুণ করি, তাহলে 11 দোকানে 22, 22-এর সাথে যদি 10 আমি গুণ করি, তাহলে হচ্ছে 220। উত্তর হচ্ছে 220। উত্তর কত? 220। বুঝতে পেরেছেন কিনা জানাবেন। স্যার বিন্যাস সমাবেশের মিশ্রণ সমস্যার অঙ্ক করাবেন না? বিন্যাস সমাবেশের মিশ্রণ সমস্যার খুব আমি সামনে একটা উদাহরণ রেখেছি যে একই অঙ্ক মানে বিন্যাস হলে কি হবে, সমাবেশ হলে কি হবে, সেটা আমি দেখাবো। ওকে, সামনে একটা অঙ্ক রেখেছি। আচ্ছা, এটা খেয়াল করেন, একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা হচ্ছে 56। বহুভুজের বাহুর সংখ্যা কত? এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই অঙ্কটা প্রসিডিউরটা আপনি পারবেন, কিন্তু সমাধানে গেলে আটকে যাবেন। কিন্তু সমাধানটা যদি আপনি একটু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে পারেন তাহলে পারবেন। একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে প্রাপ্ত ত্রিভুজ হচ্ছে 56টি। তাহলে ধরে নিলাম যে বহুভুজটা আসলে কয় বাহু বিশিষ্ট? ধরে নিলাম n বাহু। তাহলে সূত্রটা কি হবে? n c3 ইকুয়াল 56। বিষয়টা তো তাই। এখন বলছে কি যে বহুভুজের বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা তো আমরা n ধরছি। এখন এই n এর মানটা বের করতে হবে। টুইস্ট হচ্ছে এখানে। এখন n এর মানটা কিভাবে বের করবেন? এটা কত জটিল আপনি জাস্ট দেখলেই বুঝবেন। তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল গুণন 3 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এই যে 56 যা আছে তা লিখেন। এখন এই যে n এর সাথে ফ্যাক্টরিয়াল, n মাইনাস 3 এর সাথে ফ্যাক্টরিয়াল, এগুলো কিভাবে দূর করতে হয় খেয়াল করেন। n মাইনাস 3, তার মানে এই n ফ্যাক্টরিয়ালকে n মাইনাস 3 পর্যন্ত আমরা নিব। তার মানে n, তারপর 1 কমাইলে কত হয়? n মাইনাস 1,
1 কমাইলে n-2, তারপরে n-3, এরপর আর দরকার নাই। এরপরে চিন্তা করেন n-3, তারপরে এই 3 কে যদি আপনি ভাঙেন 3 গুণন 2 গুণন 1, আর এটা 56। ওকে, 56। এখন দেখেন এইটা আর এটা কাটা চলে যায়, যেহেতু গুণাকার আছে পুরো নিচে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন মজার বিষয়টা, এই যে এখানে n গুণন n-1, n-2, আর এখানে দেখেন এই যে 3 গুণে 6, 6 গুণন 56, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখেন এখানে এই জায়গাতে হচ্ছে মজার বিষয়। আচ্ছা, n-1, n-2, এই 3টা ক্রমিক সংখ্যা না? এই 3টা ক্রমিক সংখ্যা না? খুব মনোযোগ, ক্রমিক সংখ্যা। এই 3টা ক্রমিক সংখ্যা কিনা দেখেন, একটা n, আমি ধরলাম যে n হচ্ছে, মনে করেন যে n হচ্ছে 10, এরপর এটা কত হবে n-1, তার মানে n থেকে 1 কম 9, দুঃখিত। এরপরেরটা হচ্ছে এই যে প্রথমটা থেকে 2 কম, তার মানে 10 থেকে 2 কম মানে হচ্ছে 8। এটা 3টা যে ক্রমিক সংখ্যা সেটা বুঝছেন কিনা দেখেন, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। সমাবেশ আজকে শেষ করার ইচ্ছা আছে আমাদের, আর 4-5টা অঙ্ক হয়তো আছে, আমরা শেষ করে দিব। ওকে, খেয়াল করেন, তার মানে n-1, n-2 তিনটি কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। তার মানে এই পাশে যদি ইকুয়েশনের এই পাশে দেখেন, ইকুয়েলের এই পাশে যদি 3টি ক্রমিক সংখ্যা গুণাকার থাকে, তাহলে ওই পারেও গুণাকার আছে, এটা মাস্ট। ওই পারেও কি আছে? গুণাকার আছে, এটা আপনি ধরে নেবেন, এটা শিওর। ইকুয়েশন মানে কি? এই পারে যা ওই পারেও তা, ঠিক আছে? তাই তো ইকুয়াল চিহ্ন দিছি, তাই না? খেয়াল করেন, তাহলে এদিকে যদি 3টা ক্রমিক সংখ্যা গুণাকার থাকে, ওই পারেও 3টা ক্রমিক সংখ্যা গুণাকার আছে। তাহলে খেয়াল করেন তো, আচ্ছা এদের মধ্যে খেয়াল করেন, এই পারে 3টা ক্রমিক কিভাবে বানাই? একটা 6। আচ্ছা, এই 56কে আমি ভাঙতে পারি, দেখেন 56কে ভাঙতে পারি 7-8-56, দুটি ক্রমিক সংখ্যা, 7-8-56। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? n সবচেয়ে বড়, তারপর হচ্ছে n থেকে 1 কম এটা, n থেকে 2 কম এটা। তার মানে আমি যদি এই যে, তাহলে আমি এখানে দেখেন 3টা ক্রমিক সংখ্যা কি কি পাইছি? একটা 6, একটা 6, একটা 7, একটা 8, তাই না? হ্যাঁ, তখন দেখেন এই যে 6, 7-8-56, 56 সাথে 6 গুণ, এই তো, এটাই তো। এখন সবচেয়ে বড়টা, তার মানে এই যে, তাহলে আমি এইভাবে সাজাই, সবচেয়ে বড়টা প্রথমে দেই, তারপরে দেই, তারপরে দেই। এখন দেখেন তো, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, n মাইনাস, তার মানে কি সবচেয়ে বড়টা এই যে এটা, এটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা, বুঝতে পেরেছেন? তার মানে n মানে কত? n মানে হচ্ছে 8, n মানে 8। ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? n মানে কত? n মানে হচ্ছে 8। বুঝতে পেরেছেন? n মানে হচ্ছে 8। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল, বিশেষ করে এই যে ক্যালকুলেশনটা, এই জায়গার পরে আপনি যদি এটা যদি আপনি গুণ করতে যান, অনেক বড় ডিফিকাল্ট একটি অঙ্ক হয়ে যাবে। 32 নাম্বার ম্যাথের শর্টকাট তো এটাই, যে এতটুকু কইরা আমার আর করা লাগতেছে না, এটাই বেসিক, এটাই শর্টকাট। আরেকটা আছে, আপনি অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট করতে পারেন যে কোনটা, দেখেন অপশন টেস্ট করতে পারেন, ওইটা শর্টকাট না, ওইটা বেসিক মেথড। অপশন টেস্ট করতে পারেন এইভাবে, যে দেখেন আপনি যদি এই যে ধরে নিলাম যে আমার এই বলছে কি বহুভুজের বাহুর সংখ্যা কত, তো আপনি ধরে নেন যে এটা কত হইতে পারে, তাহলে এটা দিয়ে বাইর করবেন যে এটা উত্তর 56 আসে কিনা, 56 আসে কিনা, আসবে না, এটা দিয়ে করেন, এটা দিয়ে করেন, সবগুলো করে করে বের করতে পারেন। আরো অনেক সময় যাবে, ক্যালকুলেশন করতে পারলে দ্রুত আপনি করতে পারেন, কিন্তু এইভাবে সময় যাবে। আচ্ছা,
চারটি সমান্তরাল রেখাকে অন্য তিনটি সমান্তরাল রেখা ছেদ করলে কতটি সামান্তরিক ক্ষেত্র গঠিত হতে পারে? সোনালী ব্যাংক সিনিয়র অফিসার 2018 সালে আসছে। ঘটনাটা কি দেখেন তো, চারটি সমান্তরাল রেখাকে, তার মানে সমান্তরাল রেখা কাকে বলে সেটা আশা করি জানেন। চারটি সমান্তরাল রেখা আঁকলাম, এই চারটি সমান্তরাল রেখাকে তিনটি সমান্তরাল রেখা ছেদ করলে, তার মানে এরকম ছেদ করলে মোট কতটি সামান্তরিক হবে? মোট কতটি সামান্তরিক হবে? খেয়াল করুন, মোট কতটি সামান্তরিক হবে। এখন আপনি গুনে গুনে কি বের করতে পারবেন যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ, তারপর এটা ধরলে 7টা, 8টা, 9টা, তারপর 10টা, 11টা, 12টা, 13টা, হ্যাঁ, এইভাবে আপনি গুনে গুনে বের করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু একটা উপায় আছে, অ্যাটলিস্ট দেখেন আমি মুখে মুখে গনে ফেললাম যে 13টা, আমার অপশনে আছে 6, তার মানে 6টা হবে না, 9টা হবে না, 12টা হবে না, 18টা উত্তর হবে, 18টা উত্তর হবে। কিন্তু আপনি এভাবে গনে গনে অনেক সময় করতে পারবেন না, ঠিক আছে, গনে গনে অনেক সময় করতে পারবেন না। কিন্তু আপনি যদি এই টেকনিকটা জানেন তাহলে সহজে পারবেন। এই যে দেখেন, এই যে চারটি সমান্তরাল থেকে রেখা থেকে আপনি কি করবেন, এই যে চারটি থেকে দুটি নেবেন, যে চারটি থেকে দুটি বাহু গুণন তিনটি আছে না এখানে, তিনটি থেকে দুটি বাহু। এখন দেখেন এটা যদি আপনি করেন, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 4 মাইনাস 2, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে দেখেন 3 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে যদি আমরা ভাঙি, এই যে 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে যে 2 ফ্যাক্টোরিয়াল আর একটা 2 কে যদি ভাঙেন 1 পর্যন্ত, তারপর এই যে 3 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিলাম, এই 2 ফ্যাক্টোরিয়াল, এই 2 কাটা, তারপরে দেখেন এই যে এইটা কাটা, তারপর এটাতে যদি আপনি দেন কত হয়, 2 হয়, তাহলে কত হয়, এই যে 3 দোকানে 6, 3 6 18, 3 6 18, বুঝতে পেরেছেন, 3 6 18। এতটুকু ক্লিয়ার হয়েছে? রাকিব বলছে, স্যার আমি ছোটখাটো চাকরির খুঁজতেছি, আমার তো এগুলো লাগবে না। হ্যাঁ, আপনি এগুলো দেখার দরকার নাই, আমার কোর্সে তো অনেক ক্লাস আছে, আপনার তো এগুলো দেখা দরকার, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা করেন। আমি তো এগুলো দেখা গেছে এইগুলো অন্য কোর্সে অন্য গ্রুপে করাইতাম, এই কোর্সে মানে একই গ্রুপে করাচ্ছি, কারণ যেন সবাই এসে একসাথে ক্লাসগুলো পায়। আপনার প্রয়োজন না হলে এটা দেখার দরকার নাই, আপনার যেগুলো আপনার চাকরির প্রস্তুতির জন্য যে যে ক্লাসগুলো দরকার টপিকে আপনি সেগুলো করেন, এগুলো করা দরকার কি। রাবে আক্তার স্মৃতি আবার দুঃখিত, হয়তো এসিটা একটু বেশি, এসিটা একটু কমিয়ে দেই। শিখলে সমস্যা নাই, সালেহ আহমেদ না, ওনার যদি ব্রেনে না কুলায় অতিরিক্ত শিখার দরকার নাই তো। আচ্ছা খেয়াল করেন, বিষয়টা আমি বললাম যে চারটা সমান্তরাল রেখা কে তিনটি সমান্তরাল রেখা, এদিকে চারটা, এই যে 1 2 3 4টি, আর এদিকে হচ্ছে তিনটি, 1 2 3টি, ছেদ করলে কয়টি সামান্তরিক ক্ষেত্র তৈরি হয়? আমি গণে দেখলাম যে 13-14টা আমার চোখের পলকে আমি গুনে পাই, কিন্তু আসলে কয়টা আছে সেটা যদি আপনি গুনতে চান আরো বেশি হবে, আরো বেশি হবে। হ্যাঁ, কিন্তু এইভাবে গুনে বের করা আসলে সম্ভব না, হয়তো চারটার তিনটা বলছি বিধায় আমি গুনে গুনে বের করতে পারবো। যদি এরকম অনেক বেশি হয়, মনে করেন যে এখানে 4টা জায়গা বললো 10টা রেখা, এখানে 3টা জায়গা বললো 5টা রেখা, তখন আপনি গুনে গুনে বের করতে পারবেন না। এই ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে আপনি বের করবেন। ওকে, হ্যাঁ রং চা খাবো। আচ্ছা, তারপরে আসেন, এই যে এখানে মজার একটা অঙ্ক, এই অঙ্কটা খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, যে বিন্যাস আর সমাবেশ একসাথে আমরা এখান দেখার চেষ্টা করব যে কখন আসলে বিন্যাস হলে কি হবে, সমাবেশ হলে কি হবে। বিন্যাস ভার্সেস সমাবেশ, খুব মনোযোগ দিবেন। ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে। যে বাছাই আমরা শুরু ক্লাসে বলেছি, যখন বাছাই বলবে তখন আপনি বুঝে যাবেন যে এটা সমাবেশ বলেছে। আচ্ছা সমাবেশ, আচ্ছা তার মানে খেয়াল করেন, ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো চারটি বর্ণ নিয়ে
চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে, চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে। আচ্ছা খেয়াল করেন, এই জায়গায় দেখেন এই যে তিনটি বর্ণ কিন্তু সেম আছে, তিনটি বর্ণ সেম আছে না? আচ্ছা খুব মনোযোগ দেন, তার মানে বিষয়টা কি দেখেন তো, যে ই ই আচ্ছা তিনটি বর্ণ হচ্ছে ই, আর বাকি এই যে এই তিনটা হচ্ছে ভিন্ন, মোট আছে 6টা, তাই না? আচ্ছা এখন কি হতে পারে খেয়াল করেন তো, আপনাকে বলছে যে কোনো চারটে নিতে। আচ্ছা তার মানে আমি এখানে একটা জিনিস খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, যে কি কি ঘটনা ঘটতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে। এরকম একটা এক নাম্বার এরকম একটা ঘটনা ঘটতে পারে যে তিনটি তিনটি এক জাতীয়, তিনটি এক জাতীয়, এক জাতীয়, তিনটি এক জাতীয় ও একটি ভিন্ন, একটি ভিন্ন। তার মানে কি হতে পারে ব্যাপারটা দেখেন তো, তার মানে এই যে দেখেন, আচ্ছা তিনটি ই এর বিন্যাস কি হবে আসলে, তিনটি ই যদি নেন বিন্যাস আসলে একটাই, তিনটি বিন্যাসকে আপনি বিন্যাস করলে কি হবে দেখেন, এই যে ই নিলেন তিনটি, তিনটি ই সরি সমাবেশ যদি নেন, খেয়াল করেন এদের তিনটি ই আপনি যেইভাবে নেন এইভাবে আসবে, আর প্রথম আর দ্বিতীয় তৃতীয় বলতে আর কিছু নেই, দেখতে তিনটা সেম। আচ্ছা তার মানে খেয়াল করেন তিনটি ভিন্ন জাতীয় যদি নেন, তার মানে তিনটি এক জাতীয়, তার মানে ই নিলেন তিনটা, সাথে একটা নিলেন ডি, এটা একটা সমাবেশ, তারপর একটা নিলেন জি নিলেন, তারপর আরেকটা নিলেন হচ্ছে আসলে তিনটি এক জাতীয়, আরেকটা নিলেন হচ্ছে আর, এই যে দেখেন, তাই না? আচ্ছা দেখেন, তার মানে তিনটা এক জাতীয় আরেকটা ভিন্ন জাতীয়, একটি ভিন্ন জাতীয়, মানে এইভাবে মানে কয়টা সমাবেশ হয় দেখেন তো, 1 2 3টা হয়, এই ক্ষেত্রে 3টা হয়, এই ক্ষেত্রে 3টা হয়, তার মানে এটা এই তো গুণে বের করলাম। এখন ওইভাবে বের করার সিস্টেমটা হচ্ছে দেখেন, তিনটে যেহেতু সেম, তার মানে এটা হচ্ছে এখানে একটাই বিন্যাস হবে, সমাবেশ হবে, তারপর হচ্ছে আর, আর দেখেন আর 3টা আছে না, এই যে 3টা, এই 3টা থেকে এক নিবেন কয়টা, আর নিতে পারবেন হচ্ছে একটা, তার মানে এইটা খেয়াল করেন খুব মনোযোগ। আচ্ছা এই যে 3C1 এটা মানে আসলে 3, এটা মানে 3, তাই না? আচ্ছা এখানে 3টা, এই যে দেখেন 3টা পাইছেন। আচ্ছা অথবা আরেকটা কেস হইতে পারে এরকম, 2 নম্বরে, যে দুটি একজাতীয়, দুটি একজাতীয় ও দুটি ভিন্ন, দুটি ভিন্ন, এটা কেমন হইতে পারে, দুটি একজাতীয় দুটি ই, তাহলে দুটি ই, তারপরে এর সাথে আপনি দুটি ভিন্ন, মনে করেন যে আপনি নিলেন ডি, ডি নিলেন, জি নিলেন, তারপরে নিলেন দুটি ই, সাথে নিলেন হচ্ছে আপনার জি, আর নিলেন, তারপরে আপনি নিলেন দুটি ই, তারপরে নিলেন আর ডি। দেখেন আর কোনোভাবে সম্ভব না, আর কোনোভাবে সম্ভব না, কারণ হচ্ছে ই তো আমরা দুটো করে নিচ্ছি, ডিজি নিচ্ছি, তারপর হচ্ছে জি আর নিচ্ছি, আর ডি নিচ্ছি, আর কোনোভাবে সম্ভব না, তার মানে এখানেও 3টি, এখানেও 3টি। এটা এটা বিন্যাসটা কি হবে, যে দুটি দুটি একজাতীয়, দেখেন দুটি একজাতীয়, দুটি এর মধ্যে বিন্যাস হচ্ছে আসলে একটাই, মানে সমাবেশ একটাই, তাহলে দুটি ভিন্ন বিন্যাস হচ্ছে কি দেখেন, তিনটি থেকে তিনটি থেকে তিনটি থেকে দুটি নিবেন, তিনটি থেকে দুটি নিবেন, তাই না? আচ্ছা তিনটি থেকে দুটি নিলে এটা ভ্যালুটা কত আসে খেয়াল করেন, 3 ফ্যাক্টরিয়াল, আর এরপরে দেখেন আপনি এই যে 3 - 2 আর এখন হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 3 - 2 মানে কি 1 ফ্যাক্টরিয়াল, আর এটা 2 ফ্যাক্টরিয়াল, তার মানে এই 2 এটাও 3 আসতেছে, এটাও 3 আসতেছে, হ্যাঁ এটাও 3। এরপরে দেখেন অথবা আরেকটা কেস, 3 নাম্বার একটা কেস হচ্ছে পারে, এই যে দেখেন আমরা প্রথমে তিনটি একজাতীয় নিছি, দুটি একজাতীয় নিছি, পরে আমরা যেটা করব যে সবগুলো দেখেন এখান থেকে একটা নিব, তাহলে এখান থেকে কয়টা নিব, এখান থেকে নেব 3টা। আচ্ছা খেয়াল করেন ই থেকে যদি একটা নেন, খেয়াল করেন ই নিলেন একটা, এই জায়গায় খেয়াল করেন ই নিলেন 3টা থেকে একটা, তারপরে নেবেন কি একটা ডি, একটা জি, একটা আর, তার মানে এটা বিন্যাস কয়টা আসলে একটা বিন্যাসী, এটা একটা বিন্যাসী হবে, এটা হচ্ছে এই যে এটা একটা বিন্যাসী হবে, এই ক্ষেত্রে একটা বিন্যাস হবে, তার মানে এখন 3 3 6 6 একে 7, মোট হচ্ছে 7টি বিন্যাস, বুঝতে পেরেছেন? আর 7টি সমাবেশ, সমাবেশ, ওকে। আচ্ছা এখন আসেন যদি এটা বিন্যাস হইতো তাহলে
তাহলে প্রশ্নটা কিভাবে হইতো বা আমরা কিভাবে সমাধান করতাম যদি বিন্যাস হইতো। আচ্ছা, বিন্যাস হইলে কি হইতো যে এত শব্দটির বর্ণগুলো থেকে 4টি বর্ণ হ্যাঁ নিয়ে মানে কতভাবে শব্দ গঠন করা যায়, প্রশ্নটা তো এইটা। আচ্ছা, তাইলে তখন হয়তো কি খেয়াল করেন, তখন হয়তো এখানে কয়টা আছে 1 2 3 4 5 6টা, তার মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল হইতো, 6 ফ্যাক্টরিয়াল। নিচে হয়তো খেয়াল করেন একই জাতীয় 3টা আছে, 1 2 3টা একই জাতীয়, তার মানে তো 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। এখন এটাকে যদি আপনি ভাঙেন, তার মানে 6 কে ভাঙলে 6 5 4, তারপর হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টরিয়াল, এই 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টর কাটা, তারপর হচ্ছে কত দেখেন 4 5 20, 6 20 120, তার মানে তখন উত্তর আসতো 120। দেখেন তখন 120টা শব্দ গঠন করা যেত, আর এখন গঠন করা যায় হচ্ছে 60টি, এখন করা যায় কত 60টি। বুঝতে পেরেছেন যে এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকেরই প্যাচ লাগে যে আসলে কখন বিন্যাস হবে আর কখন কি হবে, সমাবেশ হবে। আশা করি এই উদাহরণ থেকে আপনাদের সেই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই উদাহরণ থেকে সেই কনফিউশনটা দূর হবে কিনা সবাই বলুন তো? এই উদাহরণ থেকে সেই কনফিউশনটা দূর হবে কিনা সবাই বলুন, যে বিন্যাস আর সমাবেশের যে পার্থক্যটা, এই উদাহরণ থেকে আপনাদের কনফিউশনটা দূর হবে কিনা। এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এটা হচ্ছে আমাদের সমাবেশের ক্লাস এর মধ্যে শেষ। আমরা আমাদের পরিকল্পনা ছিল, দেখেন আমরা বিন্যাসে একটা ক্লাস নিব, সমাবেশে একটা ক্লাস নিব, জিস্ট ব্যাপারগুলো তুলে ধরবো। তো আমরা ক্লাস নিতে গিয়ে দেখলাম যে বিন্যাসে 2টা ক্লাস লেগেছে, সমাবেশে 2টা ক্লাস লেগেছে। আমাদের ক্লাস সংখ্যা একটু বাড়বে, 60 বলেছি আপনাদেরকে, ক্লাস সংখ্যা একটু বাড়বে, এতে আপনারাই লাভবান হবেন, একেবারেই মূল থেকে শিখতে পারবেন। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে শিখাই না, মূল থেকে শিখাতে গেলে ক্লাস সংখ্যা বাড়লে বাড়ুক। স্যার বিসিএস একটা বিন্যাস সমাবেশ থাকবে, হ্যাঁ বিসিএস এর বিন্যাস সমাবেশ থাকি, বিসিএস এ তো বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন থাকবে, মাস্ট, এটা মাস্ট, বিন্যাস সমাবেশ থেকে বিসিএস এ থাকবেই। বিন্যাস সমাবেশ থেকে প্রিলিমিনারি 2 জায়গায় আপনারা প্রশ্ন পাবেন। স্যার আরো শিখতে চাই, হ্যাঁ ইনশাল্লাহ শিখাবো, সাথে থাকুন। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা পরের ব্যাচেও, আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট পরের ব্যাচেও ক্লাস করতে পারবেন। পরের ব্যাচে আমি আরো দারুণ করে, আরো দারুণ মানে মানে অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীরা। আর এই বিন্যাস সমাবেশ যারা দুর্বল তারা দেখবেন, দেখে যদি না পারেন হতাশ হওয়ার কিছু নেই, ওকে, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ সাথে থাকুন, শিখতে থাকুন। আমরা আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী এরপরে আমাদের হয়তো কি ক্লাস আছে আমি একটু দেখছি। কোর্স প্ল্যানে আমাদের এর পরের ক্লাসটা হয়তো সম্ভাবতা নাকি অসমতা, যে খুব সম্ভবত এরপর হচ্ছে আমাদের সম্ভাবতা, হ্যাঁ প্রবাবিলিটি, এরপরে প্রবাবিলিটি ক্লাস হবে। প্রবাবিলিটিও দারুণ, এই ক্ষেত্রে অনেক কনসেপ্ট কাজে লাগবে আমাদের। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।